আসসালামু আলাইকুম। আমি হাওলাদার রফিকুল ইসলাম, এসপিসি কাপুরপাড়া হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের ইচ্ছা ভালো আছি। আমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনার দ্বিতীয় অধ্যায় আলোচনা করেছিলাম। আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনার অধ্যায় 3, সেখানে আছে উৎপাদনের মাত্রা। এই উৎপাদনের মাত্রার আজকে আলোচনা করব উৎপাদন মাত্রা কাকে বলে। তারপরে যদি সময় পাই আলোচনা করব উৎপাদনের মাত্রার গুরুত্ব। তোমরা এই মুহূর্তে যারা অনলাইনে যুক্ত আছো, তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে পারো। আমি যে বিষয়গুলো বলবো, যে বিশেষ বিশেষ টপিকসগুলো বলবো, তোমরা লিখে নিতে পারো। উৎপাদন মাত্রা কি? মাত্রা কথাটার অর্থ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট আয়তনে কতটুকু উৎপাদন করা যায় সেটিকে বলা হচ্ছে মাত্রা। অর্থাৎ উৎপাদন মাত্রা হচ্ছে কোনো উৎপাদন প্রতিষ্ঠান কতটুকু পরিমাণে বা কি আয়তনে কতটুকু সময়ে কতটুকু পণ্য উৎপাদন করলো, এইটাকে বলা হচ্ছে উৎপাদন মাত্রা। যে যত কম উৎপাদন করবে তার উৎপাদন মাত্রা তত নিচু হবে, যে প্রতিষ্ঠান বেশি উৎপাদন করবে তার উৎপাদনের মাত্রা তত উচ্চ হবে। এই প্রসঙ্গে ইকোনমিক্স কনসেপ্টে বলেছেন, স্কেল প্রোডাকশন ইজ দ্য সেট অফ সাইজ, the number of plants installation and the production by the adopted and the techniques of production producer। অর্থাৎ উৎপাদন হচ্ছে প্রতিষ্ঠানের কারখানার স্থায়িত্ব, কারখানার আয়তন এবং নির্মাণ শ্রমিকের সংখ্যা এবং উৎপাদনের কৌশল। আমি আবারও বলছি, উৎপাদন মাত্রা হচ্ছে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ে কতটুকু আয়তন এবং কতজন শ্রমিক নিয়ে সে পণ্য উৎপাদন করছে, এটির সার্বিক একটা অনুপাত বা অনুপাতকে বলা হচ্ছে উৎপাদন মাত্রা। এখানে আমরা সবাই জানি, উৎপাদনের ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা একরকম হয়, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানের উৎপাদন মাত্রা আর এক রকমের হয়। সেক্ষেত্রে যে বড় বড় যে বৃহৎ প্রতিষ্ঠানগুলো, সেখানে উৎপাদনের মাত্রার একক প্রতি ব্যয় বা একক প্রতি খরচটা অনেক সময় কম হয়, কিন্তু ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানে বা তার চেয়ে ছোট যে প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু উৎপাদন মাত্রার খরচটা একটু বেশি হয়। উৎপাদন মাত্রা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান বড়, তাদের কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধা তারা বেশি পায়, যেমন ব্যাংক থেকে ঋণ, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, তাদের কারখানার যে উৎপাদন, যে প্রত্যক্ষ যে ব্যয়টা, যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যে বৈদ্যুতিক বিল বা একজন শ্রমিকের বেতন বা কারখানার ম্যানেজারের বেতন, এই যে বিষয়গুলো বা পরিবহন ব্যয়, অনেক সময় দেখা যাচ্ছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, বৃহদায়তন যে প্রতিষ্ঠানগুলো, সেক্ষেত্রে তাদের এই ব্যয়টা কিন্তু একটু কম হয়। কিন্তু যে সমস্ত প্রতিষ্ঠান ক্ষুদ্র বা ছোট, সেই সমস্ত প্রতিষ্ঠানে এই ব্যয়গুলো কিন্তু একটু আনুপাতিক হারে বেশি থাকে। কাজেই আমরা উৎপাদন মাত্রা কি সেটা আমরা বুঝতে পারলাম। এরপর আলোচনা করব উৎপাদন মাত্রার গুরুত্ব। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বিশ্বে উৎপাদন মাত্রার অবশ্যই গুরুত্ব রয়েছে। বৃহদায়তন প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান বা ছোট ছোট প্রতিষ্ঠানও কিন্তু উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা পালন করছে। বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশে এই উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রণী ভূমিকা পালন করছে। আজ থেকে 20 বছর আগে বাংলাদেশে পোশাক শিল্প, পাট শিল্প, তাঁত শিল্প বা যে কোনো ক্ষেত্রে যতটুকু উৎপাদন করতো, এখন কিন্তু তথ্য প্রযুক্তি যুগে এই ডিজিটাল বাংলাদেশে সেই উৎপাদন পরিমাণ কিন্তু অনেকটা বাড়ছে, আমরা সেটা সবাই জানি। উৎপাদন মাত্রার কিছু পয়েন্ট বা দিক নির্দেশক আছে, তোমরা পয়েন্টগুলো লিখে নিতে পারো। একটা হচ্ছে শ্রম বিভাগ। শ্রম বিভাগ কথার অর্থ হচ্ছে কোনো কারখানার শ্রমিকদের দ্বারা ভাগ করে দেওয়া। কথার অর্থ হচ্ছে যে কোন শ্রমিক কোন কাজে দক্ষ, আমি তাকে সেই কাজে নিযুক্ত করব। তাহলে দেখা যাচ্ছে একজন শ্রমিক যদি সেই কাজটা বারবার করে, তাহলে সেই কাজে সে দক্ষ হয়ে উঠবে। এই জন্য শ্রমকে ভাগ করে দিতে হবে, যে এই 10 জন শ্রমিক এই কাজ করবে, এই 10 জন শ্রমিক এই কাজ করবে। এই যে কাজে যদি আমি ভাগ করে দিই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার কাজটা সহজ হবে। এরপর হচ্ছে ক্রয় বিক্রয়ে মিতব্যয়িতা। মিতব্যয়িতা কথাটার অর্থ হচ্ছে অল্প ব্যয় বা কম ব্যয়। বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের কিন্তু কিছুটা মিতব্যয়িতা মানে কি, কিছুটা খরচটা কম হয়।
আমি যদি একসাথে অনেকগুলো কাঁচামাল কিনি তাহলে কিন্তু আমার খরচটা কম হবে, আর যদি অল্প অল্প পরিমাণে কিনি তাহলে আমার খরচটা বেড়ে যেতে পারে। এরপর হচ্ছে যন্ত্রপাতির দক্ষ ব্যবহার। আমাদের কারখানায় সমস্ত যারা কাজ করে সব শ্রমিক কিন্তু সব ধরনের যন্ত্রপাতি সম্পর্কে ভালো বোঝে না। যে শ্রমিক যে যন্ত্রপাতিতে কাজ করে বা যে যন্ত্রপাতিতে সে দক্ষ, তাকে সেই কাজে নিযুক্ত করতে হবে। স্থায়ী ব্যয় মিতব্যয়িতা। স্থায়ী ব্যয় কথাটার অর্থ হচ্ছে কারখানার যে স্থায়ী যে যন্ত্রপাতিগুলো, তারপরে শ্রমিকদের বেতন, ম্যানেজারের বেতন, এই সমস্ত ক্ষেত্রে বৃহদায়তন প্রতিষ্ঠান যতটা সুযোগ সুবিধা ভোগ করে, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান কিন্তু ততটা সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে স্থায়ী ব্যয় যেন মিতব্যয়িতা মানে কি ব্যয়টা যেন কম থাকে। তারপর হচ্ছে উৎপাদন দ্রব্যের ব্যবহার, উপজাত দ্রব্যের ব্যবহার। উপজাত কথার অর্থ হচ্ছে বড় বড় প্রতিষ্ঠানে কাঁচামালকে ব্যবহার করার পরে আরও কিছু কাঁচামাল থেকে যায়, ওই কাঁচামালকে আবার যদি আমি প্রক্রিয়াকরণ করে চূড়ান্ত পণ্য উৎপাদন করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমার কিছুটা উৎপাদনের পরিমাণ বাড়ানো সম্ভব হয়। এটা অনেক কারখানায় অনেক করে, যেমন পোশাক শিল্প, তারপরে পাট শিল্প। দেখবা যে পোশাকের কিছু অবশিষ্ট অংশ আবার কিন্তু পুনরায় প্রক্রিয়াজাতকরণ করে কিন্তু সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে পোশাক বা যে কাপড়গুলো, সুতোগুলো, সেইগুলো দিয়ে কিন্তু অন্যান্য পণ্য উৎপাদন করা সম্ভব। তারপরে হচ্ছে গবেষণা উন্নয়ন। বড় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠানে কিন্তু গবেষণা করে কিভাবে আমার এই কারখানার আয়তন বাড়ানো সম্ভব, কিভাবে আমার পণ্যের উৎপাদন বাড়ানো সম্ভব, এবং কিভাবে আমি পণ্যের উৎপাদনের ব্যয় কম রেখে বা ব্যয়টা কিছু স্থির রেখে আমি উৎপাদনের পরিমাণটা যাতে বাড়াতে পারি, এই বিষয়ে অবশ্যই সেই কারখানার মালিক, প্রতিষ্ঠানের মালিক সেটা বিষয়ে গবেষণা করে থাকেন। কারিগরি ব্যয় সংকোচ। কারিগরি কথাটার অর্থ হচ্ছে একটা কারখানায় যে সমস্ত যন্ত্রপাতি থাকে সেই সমস্ত যন্ত্রপাতির ব্যয়টা আমাদের কমায় রাখার চেষ্টা করতে হবে, ব্যয় যেন বেড়ে না যায়। আমি কোনো কিছু উৎপাদন করতে গেলাম, উৎপাদন করতে গিয়ে যদি ব্যয়টা বেড়ে যায় তাহলে কিন্তু আমার ওই পণ্যের ক্ষেত্রে কিন্তু আমার মুনাফাটা বেশি ভালো আসবে না। তারপর হচ্ছে ব্যবস্থাপকীয় ব্যয় সঞ্চয়। ব্যবস্থাপকীয় ব্যয় সংকোচ কথাটার অর্থ হচ্ছে একটা কারখানাকে চালাতে গেলে, ব্যবস্থাপনা করতে গেলে অনেকটা ব্যয় আছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক, কোনো কারখানা হোক, কোনো শিল্প প্রতিষ্ঠান হোক, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে কিছুটা ব্যয় হয়ে থাকে। এই ব্যয়টা আমার সবসময় চেষ্টা করতে হবে যেন বেশি না হয়। বেশি হলে কিন্তু সেই কারখানার কিন্তু সফলতা অর্জন করা কষ্টকর হয়ে পড়বে। আর্থিক ব্যয় সংকোচ। আর্থিক কথার অর্থ হচ্ছে যে সেই একটা কারখানার কী পরিমাণ অর্থের মানে সামর্থ্য আছে, অর্থের সামর্থ্য বা অর্থের পরিমাণ বুঝে কিন্তু সেই প্রতিষ্ঠানকে ততটুকু পরিমাণ পণ্য উৎপাদনের দিকে হাত বাড়াতে হবে। আমার আর্থিক সামর্থ্য অনুসারে কিন্তু একটা কারখানার মালিককে কিন্তু সেইভাবে চলতে হবে যেন আমি আমার অর্থ দিয়ে কতটুকু পণ্য চূড়ান্তভাবে উৎপাদন করতে সক্ষম হব। এরপর আছে ঝুঁকি হ্রাস। ঝুঁকি কথার অর্থ হচ্ছে আমরা যা কিছুই করতে যাই না কেন, প্রত্যেকের জীবনের ঝুঁকি আছে, কাজের ঝুঁকি আছে, পড়াশোনার ঝুঁকি আছে, তেমনি প্রত্যেকটা শ্রমিক বা প্রত্যেকটা কারখানার মালিক বা যাই উৎপাদন করতে যাক বা যা কিছু করতে যাক না কেন, প্রত্যেকের কিন্তু ঝুঁকি কথাটা থেকে যায়। ঝুঁকি ছাড়া কিন্তু কেউ চলতে পারে না। সেই ঝুঁকির ক্ষেত্রে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে ঝুঁকিটা যেন কম থাকে, ঝুঁকিটা যেন বেড়ে না যায়, ঝুঁকির মাত্রা যেন পরিমাণে বেশি না হয়। এই পর হচ্ছে প্রক্রিয়াগত সুবিধা। প্রক্রিয়াগত সুবিধা কথাটার অর্থ হচ্ছে উৎপাদন করতে গিয়ে আমি যা উৎপাদন করতেছি সেই উৎপাদনের যে প্রক্রিয়ার ধারাটা, সেই ধারাটা যেন অব্যাহত থাকে। আজকে উৎপাদন করতে গিয়ে যেন 2 দিন পরে সেটা বন্ধ না হয়ে যায়, এই যে প্রক্রিয়ার ধারা এটা কিন্তু আমার চেষ্টা করতে হবে। নির্মাণ ব্যয় হ্রাস। নির্মাণ কথার অর্থ হচ্ছে কোনো উৎপাদনকারী বা উৎপাদনের মালিক কোনো শিল্প কারখানা বা বিল্ডিং বা কোনো কিছু নির্মাণ করতে গিয়ে যেন তার ব্যয়টা বেশি না হয়, ব্যয় যেন কম থাকে সেদিকে বিবেচনা করতে হবে। নির্মাণ ব্যয় কম হলে দেখা যাচ্ছে সেই অর্থ দিয়ে আমি অন্য কোনো কিছু করতে পারবো। এরপর হচ্ছে কর্মসংস্থান। বাংলাদেশের প্রেক্ষাপটে অবশ্যই কর্মসংস্থানের দরকার আছে। যদি বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা প্রতিষ্ঠানগুলো যদি বেশি বেশি করে তাদের উৎপাদনের পরিমাণ বাড়াতে পারে, মুনাফা অর্জন করতে পারে, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে তারা আরও বেশি বেশি করে শ্রমিক নিয়োগ দেবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মের একটা সংস্থান হবে। এই জন্য অবশ্যই যার যার অবস্থান থেকে তাকে বেশি করে উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার ফলে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানুষের জীবনযাত্রার মানটা ভালো হবে। আর এই জীবনযাত্রার মানটা ভালো হবে তখনই যখন আমার উৎপাদনের পরিমাণটা বাড়বে। এবং উৎপাদনের পরিমাণ বাড়া, কোনো প্রতিষ্ঠানের মুনাফা অর্জন বেশি হওয়া, এক্ষেত্রে দেখা যাচ্ছে ওই মালিক অবশ্যই পরবর্তীতে আরও বেশি বেশি শ্রমিক নিয়োগ দেবে। আর বেশি বেশি শ্রমিক নিয়োগ দিলেই দেখা যাচ্ছে যে আমাদের অনেকেরই কর্মের একটা সংস্থান হবে। সর্বশেষ হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন কথার অর্থ হচ্ছে আমরা যারা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করি না কেন, আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের চাকরি বা আমাদের কোনো কারখানার যে ব্যবসা, এইটা যদি আমাদের ভালো হয় তাহলে কিন্তু সার্বিকভাবে কিন্তু আমাদের সবার জীবনযাত্রার মান ভালো হবে। এখন বাংলাদেশে যদি হঠাৎ কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে দেখা যাচ্ছে কি যে এক এক করে একটা পর্যায়ে দিয়ে কিন্তু সবার জীবনযাত্রার মান কিছুটা খারাপ হয়ে যাবে। এই হচ্ছে যে বাংলাদেশের যে যে স্তরে থেকে যে কাজগুলো করতেছে, যে যে স্তরের যে কারখানা হোক, পোশাক শিল্প, শ্রমিক শিল্প, পাট শিল্প, তাঁত শিল্প, মৎস্য শিল্প, যে যার অবস্থান থেকে যে যা উৎপাদন করতেছে বা যার যার ব্যবসা বাণিজ্য যে পরিচালনা করবে, সেটা যদি তার ভালো হয় তাহলে দেখা যাচ্ছে সার্বিকভাবে বাংলাদেশের সবার জীবনযাত্রার মান ভালো থাকবে। আজকে আমি আর অন্য কিছু আলোচনা করব না। আমি প্রথমেই আলোচনা করেছি উৎপাদন মাত্রার তৃতীয় উৎপাদন মাত্রা কাকে বলে, পরে আলোচনা করলাম উৎপাদন মাত্রার গুরুত্ব। এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব মিতব্যয়ী উৎপাদন মাত্রা কাকে বলে। আমি বিগত ক্লাসে যে অনলাইনে যে ক্লাসগুলো ছেড়েছি সেই ক্লাসগুলো তোমরা অবশ্যই বারবার দেখার চেষ্টা করবে। এবং আমাদের এই কলেজের সাথে যারা ভর্তি হয়েছে অনেকেই আমার পরিচিত, আমাদের আশেপাশে বা যারা আমার সাথে দেখা হয় বা অনলাইন আমার মোবাইল নাম্বার অনেকে আমার ছেলে জানে, যোগাযোগ করে। তাদের সাথে যদি তোমাদের ক্লাসের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। এবং অনেকেই আমার সাথে দেখা হলে বলে, স্যার এই জায়গাটা আপনার ভালো হয়েছে, এই জায়গাটা এই ধরনের সমস্যাগুলো তোমরা আমাদের বলার চেষ্টা করবে এবং ক্লাসগুলো বারবার করে দেখবে, তাহলে হয়তো তোমাদের কিছুটা অগ্রগতি হবে। আর তোমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করবে, বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সবাই ঘরে থাকবে, সবাই পড়াশোনার প্রতি সহনশীল হবে, বইয়ের সাথে সংযুক্ত থাকবে, অনলাইনে এই ক্লাসগুলো বারবার করে দেখবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।